খাতার তলে শুয়ে শুয়ে ইনভেস্টর খুঁজে যারা ফেসবুকে আমার কাছে এই আইডিয়া আছে ইনভেস্টর চাই, তার দ্বারা ইনভেস্টর কোনোদিন আসবে না, সে আরেকটা ধ্বংসের দিকে যাচ্ছে। একটা ইনভেস্ট কিন্তু অনেক দিন ধরে আমার আটকায় থাকে। ওয়ার্ড অফ মাউথ যেটা আপনি বললেন, এই জিনিসটা যখন আমার বাড়ছে, সেক্ষেত্রে আমি ল্যাপটপ দিয়েই কুলাইতে পারতেছি না। স্ক্যাম লোভির সাথে হয় শুধু। আর তুমি কত কম জেনে ঝাঁপায়া পড়ছো টাকা কামানোর জন্য, আরো জানা যায় না, আরো না বুঝা, তত বেশি স্ক্যামের শিকার হবে। প্রথমবার তুমি যদি চায়না গিয়ে খালি হাতে চলে আসো, তুমি কোনোদিনই বুঝতে পারবে না যে চায়না থেকে একটা প্রোডাক্ট বাংলাদেশে আসে কেমনে। তুমি একটা ক্লায়েন্টকে সিঙ্গাপুর দিবা, তার ফিডব্যাকটা লাইভ করবা, একটা ক্লায়েন্টকে চায়না দিবা, তার ফিডব্যাকটা লাইভ করবা, দেখবা যে ওটা আরো বেশি ফিডব্যাক। তার মানে মানুষ আস্তে আস্তে তোমার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট করবে এবং তুমি যে চায়না থেকে ভালো প্রোডাক্টই আনো সেই ট্রাস্ট করবে। কাস্টমারকে প্রথমেও জেতানো, পরেও জেতানো, শুধুমাত্র কাস্টমারে জেতানো এবং কাস্টমার, তারপর কাস্টমার, শুধুই কাস্টমার, কেবলই কাস্টমার। অ্যান্ড দিস ইজ দ্য বিজনেস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকে, আপনি ব্যবসা করেন, আপনার ভাগ্নে আপনার সাথে সাথে দেখে দেখে বিভিন্ন কিছু হাসিল করছে, ব্যবসা করছে, ব্যবসা করে করে সে অলরেডি 10 লক্ষ টাকা কামাই করে ইনকাম করে মিলিয়নিয়ার হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। এবং সাথে সাথে সে আপনার কাছ থেকে অনেক প্রশ্ন করে এবং অনেক রকমের প্রশ্ন উত্তর হয়। এবং আমার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে যে আমার ভাগ্নে তানভীর সারাফ, সে নিজে থেকে শুরু করছে ব্যবসা এবং সে একটু একটু করে নানান রকম প্রশ্ন উত্তর করে, অভিজ্ঞতা দৌড়াদৌড়ি, নানান রকম চেষ্টা তদবির করে সে মিলিয়নিয়ার হয়ে গেছে এখন অলরেডি। এবং এই জায়গা থেকে তার সামনের অগ্রযাত্রা এবং এই জায়গায় আসার কিছুটা গল্প এবং আমাদের যে কিভাবে শুরু করা উচিত, এই সব নানান বিষয় মিলিয়ে আজকের পর্বটা সাজানো হয়েছে। এবং আমি মনে করছি যে এই ধরনের প্ল্যানগুলো আমাদেরকে অনেক রকমের ইনফরমেশন নিয়ে আসবে, যে একটা লাইফ রিলেটেড, মানে আমি একজন মানুষ, আমি স্টুডেন্ট, আমি একদম মানে কত আগে, মানে সে কত আগে স্টার্ট করছে, চলেন তার গল্পের দিকে যাই। সারাফ, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। সারাফ, তুমি এখন কিসে পড়ো? আমি এখন পড়তেছি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার 3rd সেমিস্টারে। ইউনিভার্সিটিতে পড়ছো ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। অর্থাৎ তুমি অলরেডি 4 বছর ব্যবসা কমপ্লিট। হ্যাঁ, 4 বছরের মতো হয়ে গেছে। আর আমি এই জাস্ট ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন ব্যবসা শুরু করেছিলাম। আচ্ছা। আমি নিজেকে ইচড়ে পাকা ভাবতাম, তোমার কি ভাববো বলো? আচ্ছা, এই যে শুরু করলা, ওই সময় তোমার মাথায় কি ছিল? আমার মাথায় অ্যাকচুয়ালি ছিল যে আমার লাইফে বড় কিছু করতে হবে। এখন থেকে যদি শুরু করি তাহলে আমার পরবর্তী অগ্রযাত্রাগুলো আমার সহজ হয়ে যাবে আশা করি। এজন্য আমি আগে থেকে শুরু করার জন্য আমার তখন থেকে প্ল্যান ছিল। এনার্জিটা কই পাইলা? এই যে ধরো শুরু করতে হবে, এখনো শুরু করতে পারছি না, এরকম প্রশ্ন আসে আমাদের এই পেজে বা ইয়েতে, যে তার মানে দেখা গেল সে এখন চাকরি করতে করতে 50 লাখ টাকা তার জমানো আছে, তাও সে শুরু করতে পারছে না। তোমার হাতে কিছুই ছিল না তো নিশ্চয়ই? জি, অবশ্যই। আমার কাছে কিছু ছিল না বলতে, তখন আমি যখন ল্যাপটপটা কিনছিলাম, আমি আমি অ্যাকচুয়ালি ল্যাপটপ বিজনেসে আছি। ল্যাপটপ যখন কিনছি তখন আমার কাছে অল্প কিছু জমানো টাকা ছিল। তখন আমি আসলে ভাবলাম যে কি বিজনেস করা যায় এইটুকু টাকা দিয়ে। সেক্ষেত্রে আমি ভাবলাম যে এখন ল্যাপটপ সবারই লাগে মোটামুটি। সেক্ষেত্রে আমি কি করছি, একটা প্রি ওন্ড ল্যাপটপ কেনার ট্রাই করছি। বাট ১ম এ যে ল্যাপটপটা কিনছি তখন আমার ধারণা কম ছিল। সেক্ষেত্রে আসলে তেমন ভালো ল্যাপটপ আমি পাই নাই। এইজন্য প্রফিট মার্জিনও খুবই কম ছিল। বাট আমি আশা ছেড়ে দেই নাই। বিজনেস মডেলে আমরা যাচ্ছি পরে, কিন্তু ধরো তুমি প্রথম শুরু করছো কিভাবে? অল্প কিছু টাকা, দেন তুমি কিনে ফেলছো একটা ল্যাপটপ, দেন এটা বেচার চেষ্টা করছো। ইয়েস, তার মানে স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে গেছে। এরপরে 4 বছর হুম। এবং তুমি মিলিয়নিয়ার। ওকে, এই জায়গা থেকে তোমার মানে যখন তুমি প্রথম ল্যাপটপটা কিনলা, Yeah. তুমি কি কি ফেস করলা? আমি সর্বপ্রথম তখন আমি ল্যাপটপ নিয়ে তেমন একটা জানা ছিল না আমার। হ্যাঁ? তখন আমি ল্যাপটপ কিভাবে ইউজ করব অথবা কি দেখে আসলে কিনতে হবে, ওই জিনিসগুলো আমার তেমন জানা ছিল না। আমি এভাবে আউটলুক দেখে কিনছি। কিন্তু কিছু প্রবলেম ছিল যেগুলা আসলে হিডেন ছিল। যেগুলা মানুষ আসলে হাইড করে। পরবর্তীতে এসে দেখা যায় যে এই প্রবলেমগুলো আমার সামনে আসছে। হ্যাঁ? ওই প্রবলেমগুলো হয়তো তাহলে ফার্স্ট কাস্টমার তোমার প্রবলেম হয় নাই? প্রথম কাস্টমার এই প্রবলেম সহ পায় নাই? ফার্স্ট কাস্টমার আসলে ওইরকমভাবেই আমার হইছে যে প্রবলেমগুলো ছিল, ওইটা অবশ্যই আমি হাইড করি নাই। আমি ওইটা দেখেই বলছি যে আমি এই অবস্থাতে আমি সেল করতে চাচ্ছি। তুমি প্রফিট কম করছো, তার মানে প্রফিট কম অনেক করেছি, কম করছো, হ্যাঁ। যাতে প্রবলেম সহ ওইটা বিক্রি সেল হয়। হয়। কিন্তু মাঝখান দিয়ে তুমি এই যে ফার্স্ট ডিলটা করলা, তুমি প্রবলেম শিখলা কিন্তু ইয়েস, স্টার্ট করে। তারপরে তুমি দ্বিতীয়টাতে আরো কম সমস্যাওয়ালা ল্যাপটপ কেনার চেষ্টা করলা এবং আরেকটু বেশি প্রফিট করার চেষ্টা করলা। ইয়েস, আমি কি ঠিক আছি? ইয়েস।
এরপরে তুমি কি তোমার জার্নি আরেকটু অ্যাড করবে আমরা ডিরেক্ট প্রশ্নে যাওয়ার আগে? আমার জার্নিটা হচ্ছে এরপর থেকে আমি চেষ্টা করছি যে ফেসবুক মার্কেট প্লেস আছে। ফেসবুক মার্কেট প্লেসেই কিন্তু অনেক ল্যাপটপ বাই সেল পোস্ট দেওয়া হয়। আবার হচ্ছে ফেসবুকে অনেক গ্রুপস আছে। তুমি তো ক্লাস 9 এ থাকো, Yes. পড়ো, তুমি এটা কেমনে জানলা? এটা আমি জানছি বলতে আমি প্রথমে হচ্ছে একটা গিটার কিনছিলাম ফেসবুক মার্কেট প্লেস থেকে আমার নিজের ইউজের জন্য। হ্যাঁ, তখন হচ্ছে এরপর থেকে আমি বুঝতে পারছি যে এখানে আসলে মানুষজন বাই সেল করে। সেক্ষেত্রে আমি ভাবছি যে এখান থেকেই কিনা যাবে আবার এখানেই সেল করা যাবে। সো তুমি ছোট ছোট আইডিয়াগুলোকে কালেকটিভ ইউজ Gather করাটা করেছি। তুমি শেখা শুরু করলা Yes. কিন্তু। আচ্ছা, দেন তুমি মার্কেট প্লেস ইউজ করছো, তারপরে? মার্কেট প্লেস ইউজ করে আমি হচ্ছে প্রোডাক্টসগুলো কিনতেছি। কিন্তু এরপর হচ্ছে দেখতে পারলাম যে আসলে একেক জায়গায় একেকটা ল্যাপটপ থাকে। যেমন আমি একটা ল্যাপটপ দেখছি, আমার খুব পছন্দ হইছে। কিন্তু এটা হচ্ছে কুমিল্লাতে অথবা হচ্ছে চট্টগ্রামে আছে। আমার এরকম হচ্ছে না। হুম? কিন্তু ঢাকার মধ্যে আমি কিনার চেষ্টা করছি। আবার হচ্ছে এমন হইছে যে আমি একটা অর্ডার করছি যে একটা ল্যাপটপ চট্টগ্রামে আছে। এটা আমি অর্ডার করছি। কিন্তু আসার পরে আমি আশানুরূপ পাই নাই। মানে ল্যাপটপটার কন্ডিশন আমার কাছে পছন্দ হয় নাই। সেক্ষেত্রে আবার রিফান্ডেরও ঐরকমভাবে তেমন সুযোগ ছিল না। সেক্ষেত্রে স্ক্যামেরও শিকার হইছি। তখন হচ্ছে আমি আসলে ভাবলাম যে না, এইভাবে বিজনেস করা পসিবল না। এভাবে হচ্ছে আমার এক তো টাইম সেভ হচ্ছে না। আমি টাইম তেমনভাবে ম্যানেজ করতে পারতেছি না। কারণ আমার সাথে পড়াশোনাও আছে, আবার বিজনেসটাও আমার রান করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্টটা যেহেতু পাচ্ছি না, সেক্ষেত্রে আমি ভাবলাম যে না, এইভাবে করা যাবে না। এভাবে আসলে একটা একটা করে গ্যাদার করা পসিবল না। সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার ইম্পোর্ট বিজনেসে নামতে হবে। আমার ল্যাপটপ ইম্পোর্ট করতে হবে। এটা কবে ভাবলা? এটা বিজনেস করা হয়ে গেছে তখন প্রায় ১ বছর হয়ে গেছে। তার ১ মধ্যে তোমার মাথায় আসলো ইম্পোর্টার। ইম্পোর্ট। ইয়েস। আচ্ছা, তার মানে তুমি তখনো এসএসসি কমপ্লিট করো নাই? না। তখনই তুমি ইম্পোর্টার হওয়ার কথা ইয়েস। ভাবতেছো। আর ততদিনে তুমি কিন্তু টাকা, আমি আমি যে মিলিয়নিয়ারের গল্প বলছি তোমাকে নিয়ে, সেটা তো তোমার এখন জমানো টাকা। ইয়েস। ততদিনে তো তুমি অনেক টাকা রোল করে ফেলতেছো, রোল করে বেচতেছো, ফেলছি। কিনতেছো। ওকে, সো কাস্টমার ওয়ান বাই ওয়ান পাচ্ছিলা শুধু মার্কেট প্লেসে? শুধু মার্কেট প্লেস। ওয়ার্ড অফ মাউথ বলে কিছু ছিল না, যে একজন আরেকজন থেকে বলছে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে অনেকে ছিল। যেমন আশেপাশে তো অনেকে চায় যে ফ্রেন্ডসরা কত দেখতেছে। পার্সেন্ট ওয়ার্ড অফ মাউথ আর কত পার্সেন্ট মার্কেট? আমার মার্কেট প্লেস থেকে তখন ছিল হচ্ছে প্রায় বলা চলে 90%ই আমার মার্কেট প্লেস থেকেই। আচ্ছা, হ্যাঁ। আর এরপরে পরের দিকে কি ওয়ার্ড অফ মাউথ বাড়ে নাই? ওয়ার্ড অফ মাউথ তো এখন অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। আগে যেমন হচ্ছে আমি একটা ল্যাপটপ পোস্ট করলে প্রায় ৪-৫ দিনও লেগে যেত একটা ল্যাপটপ সেল করতে। সেক্ষেত্রে একটা ইনভেস্ট কিন্তু অনেক দিন ধরে আমার আটকায় থাকতো। হ্যাঁ? কিন্তু এরপর যখন আমার হচ্ছে ওয়ার্ড অফ মাউথ যেটা আপনি বললেন, এই জিনিসটা যখন আমার হচ্ছে বাড়ছে, সেক্ষেত্রে আমি ল্যাপটপ দিয়েই কুলাইতে পারতেছি না এখন। সো এখন তোমার প্রবলেমে যখন আমি যাব, যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি মনে হয়েছে, যেটা সবার কাছে এই প্রশ্নগুলোর উত্তর যাওয়া উচিত, সেটা ছিল যে তুমি বলেছিলা যে আমি প্রোডাক্ট আনতে পারতেছি না, আমি মার্কেট, মানে আমার গুড প্রোডাক্ট দরকার, ইয়েস। কিন্তু আমার মার্কেটে ডিমান্ড আছে। সো আমরা সেদিকে যাব। তো তারপরে তুমি 1 বছর পার হয়ে গেল, ১ বছর তুমি পরে ইম্পোর্টার হওয়ার চিন্তা করলা, তারপর? ইম্পোর্টার হওয়ার চিন্তা করছি, কিন্তু বললেই তো ইম্পোর্টার হওয়া যায় না। অনেক কিছু দেখতে হয়। এখন সেক্ষেত্রে আমি ১ম এ তাদের কাছে রিচ করছি যারা অলরেডি ইম্পোর্ট করতেছে। যেমন মিরপুর বলি, তারপরে এলিফ্যান্ট রোড বলি, ওইদিকে অনেক ল্যাপটপ ব্যবসায়ী আছে, যারা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে। এখন আমি তাদের কাছে আমি গেলাম। ১ম এ আমি বায়ার হয়ে আমি হচ্ছে প্রোডাক্টগুলা কিনতে গেছি। কিনে তারপর আসলে বুঝতে পারলাম যে ওরা কিভাবে ইম্পোর্ট করতেছে অ্যান্ড কোন দেশ থেকে ইম্পোর্ট করতেছে। ইম্পোর্ট করতেছে হচ্ছে ওরা মেইনলি ল্যাপটপ বিজনেসটা শুরু হয় হচ্ছে দুবাই থেকে। দুবাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলা সবচেয়ে বেশি বাংলাদেশে আসে। এখন ওইখান থেকে আমি ইম্পোর্ট করার ট্রাই করতেছিলাম। এখন কিছু ফেসবুকে পেজ ছিল যারা হচ্ছে আসলে বাংলাদেশে ল্যাপটপ আনায় দেয় এরকম। বাট অধিকাংশই বলা চলে স্ক্যামার। অনেকেই স্ক্যাম করে এখানে। মার্কেট প্লেসেই আমি হচ্ছে একজন ইম্পোর্টার পাই। আমি ১ম এ বুঝতে পারি নাই যে সে ইম্পোর্টার। উনি উনি আমাকে একটা ল্যাপটপ আনায় দিবে। তখন হচ্ছে উনি আমার কাছে আসার পরে তারপরে উনার কথা শুনে বুঝলাম যে উনি ল্যাপটপ ইম্পোর্ট করতেছে। এখন উনি কার থেকে ইম্পোর্ট করতেছে উনি আমাকে বলছে সহ। এখন বলার পরে সেক্ষেত্রে আমি উনার সাথে বিজনেস শুরু করে দিছি। উনি হচ্ছে উনার মাধ্যমেই আসলে আমার কাছে ল্যাপটপ আসে। এখন তোমার এই যে ২-৩ বছরের গল্পটা যদি বলি, পুরোটাই তো হচ্ছে ফেসবুক বেসড, পেজ বেসড, মানে অফিস আছে তোমার?
আমার কাছে এখন কোনো অফিস নেই। অফিস আমার শুধুমাত্র বাসাতেই আমি আর ল্যাপটপ তোমার সেভিংস অ্যাকাউন্ট ইয়েস বাসা হচ্ছে তোমার স্টোর ইয়া মানে তুমি আসলে তোমার ওই ফেস ভ্যালু ব্যক্তি হিসেবেই তুমি এটুকু করছো আমি আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যাব তার আগে আমি আমার দর্শকদেরকে বলতে চাই দেখেন এভাবেই শুরু হয় শতভাগ স্টার্টের গল্প এরকম এটা আপনি ইলন মাস্ক বলেন ফার্স্ট ট্রিলিয়নিয়ার ইন দ্য ওয়ার্ল্ড যদিও সেই ট্রিলিয়নিয়ারের গল্পের মধ্যে অনেক রকমের শুভঙ্করের ফাঁকি আছে কিংবা যার ফাঁকি আপনারা মনে করতে চান মনে করলেন এবং এক ব্যাপারে ধরেন আমার মতো মাহমুদ আল ফাহাদ উদ্যোক্তা বা আর যেই হোক শুরুটা সবার একই আমরা যার সাথে এখন কথা বলছি সে 4 বছর ধরে এই যে সে তার প্রথম কাজটা যেটা সে করেছে সে প্রথম দিন শুরু করে ফেলেছিল অর্থাৎ আপনার মাথায় যা আছে আপনি স্টার্টটা করেন 20,000 টাকা 25,000 টাকা 15,000 টাকাই তার মধ্যে পুঁজি ছিল প্রথম তাই না একটা প্রি ওন্ড ল্যাপটপের দাম কত 20,000 টাকা ওই সময়ের কথা বলতে 4-5 বছর আগে এখন হয়তো বা আরেকটু ব্র্যান্ড টেন্ড ভ্যালু ভেরি করতে পারে সো এইটুক পুঁজি জোগাড় করা আন্তরিকতা থাকলে সম্ভব দুইটা টিউশনি করে সম্ভব নানানভাবে সম্ভব একেবারে 10-20 হাজার টাকা ম্যানেজ করার জন্য খুব একটা কিছু করতে হয় না কিন্তু শুরুটা করা যায় এবং মজার ব্যাপার হচ্ছে শুরুতে যদি লাভ চিন্তা না করেন আপনি যদি একটা ভালো জিনিস একটু নলেজ গ্যাদার করে মোটামুটি 10,000 টাকায় কিনতে পারেন এটা 11,000 টাকায় না বেচতে পারলে 10,000 টাকায় বেচতে পারবেন সো মাঝখান দিয়ে আপনার কিন্তু হ্যাসেল হয়ে গেল একটা একটা লার্নিং হয়ে গেল একটা ক্লাস হয়ে গেল আপনার যে এই 10,000 টাকা দিয়ে এটা কিনলাম 10,000ই বেচলাম এটা বেচতে পারবেন আপনি মানুষের কাছে কারণ সেম ভ্যালুর জিনিস যদি একটু ভুল টুলো হয় অথবা 9,000ও বেচলেন 1,000 লস হলো কিন্তু মাঝখান থেকে অনেক কিছু শেখা হলো এই যে আমরা স্টার্ট সারাফ করেছে এরপরে সারাফের এখন হচ্ছে অফিস প্ল্যানিং বিজনেস আরও কিছু এবং ওর প্রশ্নগুলো আমরা শুনি সারা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার ধরেন এখন তো আমি সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করতেছি কিন্তু আমি এখন ইম্পোর্ট করার পরে আমি বুঝতে পারলাম যে সব জায়গার কোয়ালিটি সেম হয় না এখন এর মধ্যে আমি বুঝতে পারছি যে দুবাইয়ের কোয়ালিটি ভালো কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ওখানে প্রাইজিংটা বেশি তারপর হচ্ছে সিঙ্গাপুরের প্রোডাক্টে কিন্তু কোয়ালিটি তেমন ভালো না কিন্তু প্রাইজিংটা ভালো কিন্তু এর মাঝখানে আমি আরেকটা জিনিস দেখলাম যে চায়নার যে কোয়ালিটি অ্যান্ড প্রাইজিং দুইটাই ভালো এখন আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে চায়নার সাথে বিজনেস এখন চায়না থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমদানি করতে বাংলাদেশে কি কি আসলে চ্যালেঞ্জেস আছে এটা আমি আপনার কাছে জানতে চাই ওকে তোমার প্রশ্নে দুইটা পার্ট একটা হচ্ছে যে আমি যদি এটা একটু হিডেন যে চায়না আসলে কম্পিটিটিভ প্রাইস দিচ্ছে কোয়ালিটি ভালো দিচ্ছে সো তুমি চায়না আসলে যাবা কিনা এটা একটা মানে আমি মনে করি প্রচ্ছন্ন পার্ট তাই না এটা তোমার একটা কোশ্চেন যে আসলে চায়না যাওয়া উচিত কিনা 2 নম্বর পার্টটা হচ্ছে আমার কিভাবে আসলে কি কি ধাপ অবলম্বন করে করা চায়না যাওয়া উচিত Yes. ওকে আমি যদি বলি তোমার কোয়ালিটি এবং প্রাইসের যে ব্যাপারটা দুবাই সিঙ্গাপুর এবং চায়না পৃথিবীতে দুই ধরনের বিজনেস আছে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার মডেল একটা হচ্ছে প্রোডিউসার মডেল এখন চায়নাতে যারা প্রোডাক্ট বানায় তারা তো হচ্ছে ম্যানুফ্যাকচারার বেশিরভাগই এবং তাদের তুমি দেখবে পৃথিবীতে বড় কোনো ব্র্যান্ড নাই এখন আস্তে আস্তে হচ্ছে কিছু কিছু সবই হচ্ছে তাদের কি প্রোডাকশন হাব তারা অন্য কোনো ব্র্যান্ডকে বানায় দিচ্ছে ধরো একটা বসের একটা জিন্স পরে কথার কথা আমি পরে আছি কিন্তু এটা হয় বাংলাদেশ বানাইছে না হয় চায়না বানাইছে ব্র্যান্ডের লোগোটা হচ্ছে ওন্ড বাই আমেরিকা ইউরোপ আদার্স কান্ট্রি অর্থাৎ চায়না হচ্ছে মানে প্রোডাকশন হাব কার সবচেয়ে এক্সিলেন্ট ব্র্যান্ডের মোস্ট এক্সিলেন্ট ব্র্যান্ডের তোমার ব্র্যান্ডের নাম কি আমার ব্র্যান্ডের আপাতত আমি নাম সিলেক্ট করি নাই একটা ছেলে মিলিয়নিয়ার হয়ে গেছে তার ব্র্যান্ডেরও নাম নাই ভাই আপনার ব্যবসায় কি কত বাধা আছে দেখেন আপনারা আচ্ছা ধরো তোমার ব্র্যান্ডের নাম টেক হাব বললাম Okay, একটা কথা টেক হাব তোমার ব্র্যান্ডের নাম যদি এর নামে আরো কোম্পানি থাকতে পারে আমি দুঃখিত যদি থাকে টেক হাব হবে এই যে ধরো টাইটান বা এই যে ধরো মানে লোগো ধরো এবং টেক হাবে ল্যাপটপ কিনলে ভালো ল্যাপটপ পাওয়া যায় প্রিওন্ড অর নিউ এটা হবে তোমার যেহেতু তুমি 4 বছর ধরে পড়াশোনা করতেছো তোমার নলেজ বাড়তেছে ডেইলি তোমার একমাত্র কাজ হবে যেহেতু তুমি অনেক আর্লি স্টার্ট করছো অলরেডি 1 মিলিয়ন তোমার আছে সো তুমি তোমার প্রথম কাজ হবে প্রতিদিন আরও বেশি R&D করা আরও বেশি রিসার্চ করা এবং চায়না গিয়ে কি করবা সেটা আমি তোমার পরে বলতেছি প্রথম কাজ হচ্ছে কি তুমি
তোমার যা ফান্ড আছে এইটারে কোনোদিনও তুমি বাড়ানোর চেষ্টা করবে না অতিরিক্ত লেভেলে আরও 6 বছর। তাহলে তোমার 10 বছর হলো ব্যবসার। 10 বছর ধরে তোমার একটাই কাজ, তুমি মার্কেটে শুধু ওয়ার্ড অফ মাউথ বানাবা। একটা শপ দিতে যতটুকু জায়গা লাগে ওইটার কাজ লাগাবা, একটা স্টোর মেনটেন করতে যা লাগে এটা করবা, একটা এমপ্লয়ি মেনটেন করতে কয়েকটা এমপ্লয়ি মেনটেন করতে যা লাগে, ভালো সার্ভিস দিতে যা লাগে, ভালো একজন সার্ভিসের জন্য মেকানিক রাখতে হলে তার যা লাগে, এইগুলো তুমি ইনভেস্ট করবা। কিন্তু তুমি নিজের উপরে ইনভেস্ট করবা না, নিজে ভালো ভালো দামি জিনিস পরবা বা নিজে ভালো ভালো খাবা, ভালো গাড়ি কিনবা, ওই দিকে না করে এদিকে ইনভেস্ট করবা। এবং এই পুরো সময়টা তুমি হচ্ছে এই যে ব্র্যান্ড লোগো টেক হাব একে সার্ভিস দিবে, শুধু সবাই টেক হাবের প্রতি ট্রাস্ট বাড়াতে থাকবে। দেন এলভি, লুইভুইটন বা আরও যারা যারা আছে বা অ্যাপল, তাদের মতো তুমি চায়না থেকে ওই কোয়ালিটির মাল আনতে পারবা, এখনও পারবা, এখনও তারা চায়না থেকেই আনতেছে। তার মানে চায়না যাওয়া উচিত কি উচিত না এটা কোনো কোশ্চেনই নেই, উচিত মানে অবশ্যই উচিত, এবং সবাই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে তুমি যদি বলো যে এটা চায়নার ব্র্যান্ড তাহলে একরকম, তুমি যদি বলো এটা টেক হাব একটা ব্র্যান্ড, দেন আমরা চায়না থেকে মাল আনতেছি, এটা খুব ভালো মানের প্রোডাক্ট, চায়না থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট, কারণ তুমি অলরেডি সিঙ্গাপুর এবং দুবাই রাখছো, এবং তুমি কিন্তু সিঙ্গাপুর দুবাই ছেড়ে দিবা না, তুমি পাশাপাশি রাখবা। তুমি একটা ক্লায়েন্টকে সিঙ্গাপুর দিবা, তার ফিডব্যাকটা লাইভ করবা তোমার পেজে, একটা ক্লায়েন্টকে চায়না দিবা, তার ফিডব্যাকটা লাইভ করবা, দেখবা যে ওটা আরও বেশি ফিডব্যাক, প্রাইস কম, সে আরও সব বিষয়ে সেম বলবে, আরও প্রাইস এবং কোয়ালিটি নিয়ে এক্সাইটেড থাকবে। তার মানে মানুষ আস্তে আস্তে তোমার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট করবে, এবং তুমি যে চায়না থেকে ভালো প্রোডাক্টই আনো সেই ট্রাস্ট করবে। সো চায়না যাওয়াটা তোমার জন্য কোনো সমস্যা না, তুমি যেতে পারো। আচ্ছা। এবং ওই যে প্যারালালি আগাইতে পারো। এবার আসো চায়না যাওয়ার উপায়টা কি। ধরো তুমি চায়না যাবা, যেয়ে কি করবা, তোমার তো কখনো যাও নাই। না, আমার যাওয়া হয়নি। আচ্ছা, ট্রাই করছো চায়না ভিসার জন্য? চায়নার ভিসার জন্য এখনো ট্রাই করা হয়নি, কারণ আমার জানা আছে যে ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নেই, তোমার ব্যাংক স্টেটমেন্ট কোম্পানির নামে ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ। নাই, তোমার কোনো কজ নাই। সো ফার্স্ট তোমার কাজ হচ্ছে তুমি ক্যান্টন ফেয়ারকে টার্গেট করবা। ক্যান্টন ফেয়ার হচ্ছে চাইনিজরা মোস্ট অফ দ্য পার্সন পিপল যার সবচেয়ে লয়েস্ট, মানে খুবই চিপ, মানে চিপ ব্যাকগ্রাউন্ড, ল ব্যাকগ্রাউন্ড, যা ইচ্ছা বলো তুমি আর কি, তার কোনো বড় রকমের ব্যাকগ্রাউন্ড নাই, কোনো রকম একটা ওয়েবসাইট থাকতে পারে, কোনো একটা মানে কিছু একটা ব্যাংক স্টেটমেন্ট, একটা কোনো রকম ট্রেড লাইসেন্স হাবিজাবি টুকটাক আছে, কোনোটা নাই, এরকম কেউ 1 মাসের ভিসা দেয় আচ্ছা। ক্যান্টন ফেয়ারে। কারণ ওরা চায় যে কত বড় প্রোডাকশন হাব চায়না এখন হয়ে গেছে, এটা সবাই দেখুক, এবং অনেক নবিশকে তারা সুযোগ দেয়। তাহলে আমি তোমার টার্গেট করবার প্রথম হচ্ছে ক্যান্টন ফেয়ার অর এনি টাইপস অফ ফেয়ার যেগুলো চায়নাতে হয় বড় বড়। ক্যান্টন ফেয়ার হচ্ছে বাংলাদেশিদের জন্য, মানে কাছে এদিক থেকে গঞ্জ যাওয়া ফ্লাইটগুলো খুব ইজি। আচ্ছা, টার্গেট করার পরে তুমি আজকে থেকে, ক্যান্টন ফেয়ার হয় অক্টোবর আর এপ্রিলের দিকে দুইবার, তো তুমি আজকে থেকে ক্যান্টন ফেয়ারের জন্য প্রস্তুতি নিলে তোমার হাতে 2-3 মাস আছে। তুমি প্রথমে একটা ব্যাংক ট্রেড লাইসেন্স করবা 16,000 টাকায়, আর 3-4 হাজার টাকা খরচ করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, এই চেক বই টই এটি করবা, একটা ওয়েবসাইট এআই দিয়ে করে ফেলতে পারো, তুমি অলরেডি সিএসসির স্টুডেন্ট। অর তুমি, আমি অন্য যারা দর্শক তাদের জন্য বলতে পারি, আমরা যে কোনো এআই দিয়ে আপনিও ট্রাই করতে পারেন, এবং নিজে নিজেও এটা, আর একটা এখন 5,000 টাকা একটা ফ্রেন্ডকে দিলেও একটা ওয়েবসাইট করে দিবে, মানে এরকম অবস্থা আছে। সো তার মানে 20,000 টাকার মধ্যে তোমার একটা প্যাকেজ রেডি হলো। সো যেখানে একটা তোমার ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ তুমি নিজে বানাতে পারো, ইউটিউব পেজ তুমি চ্যানেল বা পেজ তুমি নিজে বানাতে পারো, তুমি নিজেই মোবাইল থেকে রেকর্ড করে জিনিসপত্র আপলোড দিতে পারো, তোমার ওয়েবসাইটে তুমি অনেক এআই জেনারেটেড পিকচার দিতে পারো, এবং সব কিছু তোমার, এবং রিয়েল জিনিসও দিতে পারো, কিছু ফিডব্যাক লাইভ রেকর্ড। এটা যেহেতু ল্যাপটপ, এটা এমন না যে তোমার এমন কিছু যেটাতে মানুষ শেয়ার করতে চাইবে না, অনেক প্রাইভেসি আছে। একটা ল্যাপটপ যে কেউ কিনতে পারে, যে কেউ তোমাকে একটা ভিডিও দিতে পারে যে হ্যাঁ আমি ভালো পেয়েছি এই সেই। সো তুমি ওইগুলা দিয়ে তুমি সাজাতে পারো সুন্দর করে, তোমার একটা টেক হাব নাম দিয়ে ওয়েবসাইট সব কিছু তুমি বানাইলা, এবং তোমার ওই ট্রানজ্যাকশন এখন যা আছে তুমি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে নিয়ে আসলা, তুমি একটা টিনও করলা, বিনও করলা, যা যা লাগে, কোনো সমস্যা নেই। ভ্যাট ট্যাক্স দিয়ে কোনো কোম্পানি নষ্ট হয় না, কিচ্ছু হয় না, তুমি উল্টা আরও বড় ব্র্যান্ড হয়, সেটা আরেক দিনের ডিসকাশন। সো করে তুমি মোটামুটি শুরু করে তুমি আবেদন করলা, নিশ্চিত ক্যান্টনে তুমি ভিসা পেয়ে যাবে। চায়না যাওয়ার আগে প্রথমে আগামী 2 মাসে এগুলো করতে করতে তুমি ননস্টপ পড়াশোনা করবা। এআই এখন এমন একটা জিনিস, তুমি চায়না কোন দোকান কতটা ভালো, কোন দোকান আছে, কয় ধরনের দোকান আছে, কোন প্রোডাক্ট আছে, কয় ধরনের প্রোডাক্ট আছে, কোন শহর আছে, কোন ধরনের শহরে কয় ধরনের মার্কেট আছে, কারা কি বানায়, কোন লোকেশনে কি বানায়, কেমনে যায়, কতটুক পায়ে হাঁটবা, কত মিটার ট্রেনে উঠবা, সমস্ত কিছু তোমাকে 10 পৃষ্ঠার একটা গাইডলাইন বই বানাই দিবে চায়না। চায়না গিয়ে
ল্যাপটপ অর টেক প্রোডাক্ট এনে বাংলাদেশে ব্র্যান্ড হন নামে একটা বই বানিয়ে দিবে তোমাকে, ওয়াও। পসিবল। এবং এটার জন্য তুমি 2 মাস প্রস্তুতি নিবা। এবং প্রথম কাজ হচ্ছে তুমি যেদিন চায়না এন্টার করবা, ফার্স্ট চায়না এন্টার করলা প্রথম দিন করে তুমি কিছুই কিনবা না, টানা কিছুই কিনবা না প্রথম 10-12 দিন বা 7 দিন, তোমার যে কদিন সময় আছে। তুমি ধরো 5 লাখ টাকা প্ল্যান করে যাবা চায়না, কথার কথা, তুমি তো সব খরচ করে ফেলবা না একসাথে। তুমি 2.5 থেকে 3 লাখ টাকা শুধু ইনভেস্ট করবা, শুধু ঘুরতে, দেখতে, বুঝতে, শিখতে, ইন্ডাস্ট্রিতে যেতে। তোমাকে সবাই অ্যাক্সেস দিবে না, যদ্দূর দেয়। তুমি শুধু ঘুরবা, শিখবা, দেখবা এবং 2 লাখ টাকার পারচেস করে আসবা। ওকে। তুমি যদি পারচেস না করো, মিস্টেক করবা না। তুমি দেখো প্রথম যেদিন তুমি ল্যাপটপ কিনেছো একটা বেচার উদ্দেশ্যে, সেটা মিস্টেক ছিল। আর প্রথম মিস্টেক যেটা তোমার হইতো সেই ল্যাপটপটা না কেনা, তার থেকে ছোট মিস্টেক ছিল কেনা, তাই না? ইয়েস। ঠিক তেমন প্রথমবার তুমি যদি চায়না গিয়ে খালি হাতে চলে আসো, তুমি কোনোদিনই বুঝতে পারবে না যে চায়না থেকে একটা প্রোডাক্ট বাংলাদেশে আসে কেমনে। ইয়া। তো তোমার সাথে নিয়ে আসতে পারবা কিছু প্রোডাক্ট, 2-1 টাকার প্রোডাক্ট তুমি সাথেই নিয়ে আসতে পারবে। এটা বেশি একটা বেরিয়ার নাই হয়তো বা, 1-2টা ল্যাপটপ, 1-2টা ফোন টোন আনা যায়। এবং চায়না থেকে অনেক ল্যাপটপ আসে বিভিন্ন রকমের মানুষের কাছে, এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ধরায় দেয়, এই যে ল্যাপটপটা নিয়ে যান 2,000 টাকা দিয়ে দিন, নানান রকম আছে। ইয়েস। সো ওই মডেলে আসে, আবার ডিরেক্ট আসে, নানান রকম ইস্যু আছে। তুমি অনেক কিছু দেখে ফেলো, ওই ফ্লাইটে যাইতে আসতেই চায়না নামে অনেক কিছু বুঝে ফেলো। তারপরে তুমি তোমার বিজনেস কিন্তু কন্টিনিউ করতেছো। ইয়েস। আমি মনে হয় তুমি চায়না কেন যাবা, কিভাবে যাবা, যে কি করবা, এই প্রশ্নের রিলেটেড আমি মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি। তুমি যদি পরের কোশ্চেনে যাও। পরের কোশ্চেনটা আমার চায়না নিয়ে। আপনি যেহেতু বলছেন যে আমি ক্যান্টন ফেয়ারকে আমি ডেডিকেট করে তারপরে আমি যাব। সেক্ষেত্রে ক্যান্টন ফেয়ারে তো অনেক সাপ্লায়ার আছে। অনেক সাপ্লায়ার আছে। এখন কোন সাপ্লায়ারের কাছে আসলে আমার যাওয়া উচিত? সাপ্লায়ারটা আমি নির্বাচন করব কিভাবে? চমৎকার কোশ্চেন। প্রথমত হচ্ছে ক্যান্টন ফেয়ারে কোনো বিগ সাপ্লায়ার পাবা না তুমি, বিগ ব্র্যান্ড পাবা না। ক্যান্টন ফেয়ার হচ্ছে তুই একটা বিগ ব্র্যান্ড থাকতে পারে, সেটা মানে আসে হয়তো বা, কিন্তু 90% পাবা তুমি ওদেরও নতুন, যার নতুন প্রোডাক্ট সেল করা লাগবে, যার মার্কেট ক্রিয়েট করা লাগবে, হ্যাঁ, নতুন নতুন জায়গাতে যাওয়া লাগবে, সে হচ্ছে ক্যান্টন ফেয়ারে আসে, বিশাল প্রস্তুতি নেয়, বিশাল শোরুম করে। এখন তুমি যখন ক্যান্টন ফেয়ারে যাবা, অনেকগুলো কোম্পানি তোমাকে ক্যান্টন ফেয়ার থেকে ফ্যাক্টরি ভিজিটে রাজি হবে, 2-1টা কোম্পানি অ্যাটলিস্ট। আর 2-1টা কোম্পানি তোমাকে শোরুম, গ্যারেজ অ্যান্ড নেক্সট টাইম মিটিংয়ের জন্য রাজি হবে। 2-1টা কোম্পানি তোমাকে অন স্পট মিটিং বেশি করতে দিবে না। মানে কোম্পানির স্ট্রেংথ অ্যান্ড এভরিথিংয়ের উপরে তোমার স্ট্রেংথ নেই, তুমি যত বেশি বেলুনটা সাজাতে পারবা যে তুমি কত বড়, বেশি ফেকনেসের উপরে না, যতটুকু ট্রোনেসের উপরে এবং তোমার কনফিডেন্সের উপরে। কারণ তুমি যে স্বপ্নটা দেখো, এটা একদিন একদিন তো সফল হবেই। সো তোমার এই স্বপ্নটা যদি একটু ভিত্তি থাকে, এবং যে অলরেডি আছে তোমার 4 বছরের, তো তুমি যদি স্ট্রং স্বপ্ন দেখাতে পারো যে আমি বাংলাদেশে এই লেভেলের মার্কেট ক্রিয়েট করতে পারি, এই লেভেলের কাস্টমার আমার রেডি আছে, এই দেখো আমার ওয়েবসাইট আছে, এই দেখো আমার, তুমি যদি এর মানে প্রস্তুতি ভালো নিতে পারো, তুমি না হয় নেক্সট এপ্রিলের ক্যান্টন টার্গেট করো, এর মধ্যে তুমি আরও রেডি হও। তুমি কোনো সাপ্লায়ারকেই তো ইনস্ট্যান্ট সিলেক্ট করছো না। না। তুমি 10 জন সাপ্লায়ারের কাছে যাচ্ছ, 5 জন তোমাকে ফ্যাক্টরি দেখাবে, 2 জন তোমাকে সেলস সাব দেখাবে, 3 জন তোমাকে অনেক নলেজ দিবে। আর আনার ক্ষেত্রে তুমি এক একজনের 1-2টা করে আনতে পারো, মানে একেবারে সিম্পল। অর্থাৎ তুমি এই ট্যুরে তুমি আসলে সাপ্লায়ারকে চিনতেছো, তার প্রোডাক্ট চিনতেছো, তুমি এই ট্যুরে কিছুই সিলেক্ট করবে না। সিলেকশন করার জন্য 99% ক্ষেত্রে ক্যান্টন ফেয়ার অনেক সেল হয়, অনেক ভিজিট হয়, কিন্তু কাস্টমার ধরে রাখতে পারে তারাই যারা ওই যে কয়েক রকমের, আর তুমি তো ওই যে ছোটোখাটো ধরো চিপস টিপসের প্যাকেট বা ছোটোখাটো প্লাস্টিক আইটেম বা ছোটোখাটো হাবিজাবি বেচবা না, তোমারটা যদি একটু লং টার্ম ইউজ প্রোডাক্ট, সো তোমাকে এমনিতেও অনেক টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে। কিন্তু অনেক সময় খেলনা টেলনা হাবিজাবি যারা কিনে, তারা ইচ্ছা মতো কিনে টিনে চলে আসে এবং এটা ওয়ান টাইম বিক্রি করে 99, 100, 500, 1,000 টাকার মধ্যে যা বিক্রি হয়ে যায়। সো তোমাকে সিলেকশনটা ইনস্ট্যান্ট করা যাবে না। তোমার এই যে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে টোরে তোমাকে মোটামুটি পরের ক্যান্টনের পর্যন্ত আরও নলেজ গ্যাদার করে, দেখা গেলো ওখান থেকে একজনও নাও নাই, তুমি নতুন আরেকজনের কাছে চলে গেছো, এর মধ্যে তোমার অনেক গ্যাদার হবে। আর এগুলো বিক্রি হবে সব। কেন বিক্রি হবে? তুমি কেনার সময় ক্যান্টন থেকে যে স্যাম্পলগুলো পাবা টুকটাক, আর বাকি যেটা পেমেন্ট করে পাবা, যদি তুমি সেভাবে পজিশনিং করতে পারো নিজেকে, তাতে তোমার বিমান ভাড়া তো উঠবেই, বিক্রিও হবে, এবং প্রোডাক্টগুলো আন্দাজে কিনবা না তুমি, অবশ্যই একটু বেটার ইনফ্রাস্ট্রাকচার ভালো, তোমার কাছে যেটা কনফিডেন্ট মনে হয়েছে, যেটা তুমি তোমার নামের সাথে যায়। তুমি যে ধরো বাংলাদেশের নাম্বার 1 ল্যাপটপ সাপ্লায়ার হতে চাও, একদিন তুমি বাংলাদেশের
ল্যাপটপ ম্যানুফ্যাকচারার হতে চাও, বাংলাদেশে ওয়ালটন টলটন অনেক কোম্পানি Yes. বানাচ্ছে, তাই না? সো এই লেভেলের জায়গায় যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে ওই লেভেলের কোম্পানি টার্গেট করতে হবে। কিন্তু হয়তো বা তুমি একটাও কিনলা না ওখান থেকে, কিনলা তুমি বাইরের দুটো ভালো সাপ্লায়ার থেকে, কিন্তু ওখান থেকে তুমি কিন্তু শিখলা, অনেক কিছু দেখলা। কারণ ওই যে তোমাকে ম্যাক কখনো ল্যাপটপের হিস্ট্রি বলবে না, অত কিছু বলবে না, কিন্তু ম্যাক যেখান থেকে, ধরো তুমি একটা ফ্যাক্টরিতে যাচ্ছ, তো ওর পাশে ম্যাকের ফ্যাক্টরি তুমি দেখে ফেলবা। আমি তো হচ্ছে বুঝতে পারলাম যে আসলে সোর্সিংটা কিভাবে করব চায়না থেকে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে আসার পরে, বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসার পরে আমার মার্কেটিংটা কিভাবে করব, ওকে, আমার প্রোডাক্টের মার্কেটিং আর ব্র্যান্ডিংটা কিভাবে হবে? এই জায়গায় আমি তোমাকে একটু উত্তর দিই। বাংলাদেশে আনার ব্যাপারে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি নিজে এলসি করবা, এলসি করে তুমি প্রোডাক্ট নিয়ে আসবা, তুমি ভ্যাট ট্যাক্স সব কিছু ক্লিয়ার করবা। আরেকটা হচ্ছে কিছু কোম্পানি আছে যারা ডোর টু ডোর করে চায়না থেকে। তুমি তো প্রচুর ফেসবুকে অ্যাড পাবা, অনেক কিছু পাবা যে আমরা বাংলাদেশের এত কোম্পানিকে এত মাল এনে দিচ্ছি, তারা ভ্যাট ট্যাক্স সব ঠিকঠাক মতো কমপ্লায়েন্স মেনটেন করে তোমার কাছে প্রোডাক্টটা পৌঁছায় দেবে। সো তুমি যদি মালটা কিনে একটা ল্যাপটপ, এটাও যদি ইম্পোর্ট করতে চাও, সুযোগ আছে। খেয়াল করো, 100 ল্যাপটপেরও সুযোগ আছে, একটা ল্যাপটপের সুযোগ আছে, 1000 ল্যাপটপেরও সুযোগ আছে। এবং সব মিলিয়ে তোমার সিবিএম বলে, হ্যাঁ, একটা কন্টেনারের সাইজের একটা পোর্শন, যতটুকু তোমার কন্টেনারের সাইজ তুমি বুক করবা, এইটা তুমি কত টাকা রেট পার সিবিএম তুমি দিয়ে তুমি একটা ভালো সাপ্লায়ার যারা আছে, ভালো ভালো যারা তোমার বাংলাদেশে যারা C&F এজেন্ট এবং এই ধরনের কোম্পানিগুলো আছে, শিপিং এজেন্ট বলে, এদেরকে দিলে তোমরা তোমার কাছে চলে আসবে এটা। তার মানে তুমি নিজে যাবা কেন? ওই যে 10-12 বার 15-20 বার তুমি যে, বা আচ্ছা 2 বারও যদি বলি, 2 বার যদি তুমি যাও, তুমি অনেকগুলো সাপ্লায়ার এবং অনেকগুলো লোক এজেন্ট সেট করে ফেলতে পারবা, যে তোমার মালটা আবার পৌঁছে দিয়ে আসবে। তো তুমি যে নিজে গিয়ে সব দেখে আসলা, পরের বার আর ডাকতেছে না, সে তোমার মালটা ওই তোমার ওই যে ডোর টু ডোর যে করে তার কাছে দিয়ে আসলো, হয়ে গেল। অথবা তুমি ডোর টু ডোর করে আর পোষাচ্ছে না, কারণ তুমি এখন 1 কন্টেনার করে মাল আনো, তোমার একটা কন্টেনার লাগে নিজের, তাহলে তুমি আর ডোর টু ডোর করবা না, তুমি এলসি খুলে ফেলবা, নিজে নিজে সব মাল ম্যানেজ করবা, নিজে নিজে সব আনবা। এতে তোমার ভ্যাট ট্যাক্সের আবার রিবেট পাওয়া যায়, নানান রকম বেনিফিট আছে। ওকে, ওকে, এবার আসো, দেশে চলে আসছে প্রোডাক্ট। এবার তোমার 1 কন্টেনার হোক আর একটা প্রোডাক্ট হোক, তোমার ব্র্যান্ডিং এবং মার্কেটিং কেমনে করবা? হ্যাঁ। ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর ক্ষেত্রে সবচাইতে বড় বেনিফিট হচ্ছে তোমার ক্ষেত্রে, তুমি হচ্ছে শুরুটা করেছো 4 বছর আগে। 4 বছর। 4 বছর আগে ধরো একটা রেস্টুরেন্ট যে চালাতে চায়, সে যদি রেস্টুরেন্টের প্রতিটা খাবার রান্না করা থেকে শুরু করতে পারে, তাহলে তার রেস্টুরেন্টটা কেমন চলবে? আমি নাম বলবো না, আমি বসুন্ধরা একটা রেস্টুরেন্টে খেতে গেছি। এরপর থেকে আমি রেস্টুরেন্টে খেতে যাই, কারণ আমি যখন প্রথম দিকে রেস্টুরেন্টে চালু হয় প্রথম 1 মাস, সেই সময়ের কাস্টমার ছিলাম, এবং ওই সময় আমাকে ওনার, হি ওয়াজ লাইক, সে সব কুকিং জানে, টেস্ট বুঝে, সে আমার পাশে বসে বসে খাবারের বর্ণনা, খাবার কোত্থেকে আসে, খাবারটা কিভাবে রান্না হয়েছে, এটা টেস্ট কেন কম বেশি হয়, এইসব নলেজ দিচ্ছে। আর আমি তার গল্প, খাবারের থেকে তার গল্পটা আমার কাছে টেস্টি লাগছিল, অনেক চমৎকার করে সে গল্প করতেছিল, খুবই স্মার্টলি। আমরা 4-5 জন খাচ্ছিলাম, ধরো 10,000 টাকা বিল দিয়ে আসছি, 5,000 টাকা, কথা কথা বা একটা ভালো একটা অ্যামাউন্ট বিল দিয়ে আসছি। সেই বিলটা যখন আমরা দিয়ে আসছি, তখন আমরা চিন্তা করছিলাম যে আমরা এক্সপিরিয়েন্স পেলাম 10-15-20,000 টাকার, খাইলাম যা ফাও। চিন্তা করো, বুঝতে পেরেছি। তোমার প্রথম দিন থেকে তুমি যদি গত 4 বছরে এক্সপিরিয়েন্স যেটা দিয়েছো মানুষকে, তার থেকে বেশি তোমার এখন নতুন করে চিন্তা করতে হবে, যেহেতু তুমি এখন একটু বিগ স্কেলে চিন্তা করছো। এক্সপিরিয়েন্স শুড বি দ্য ফ্রম, মানে একদম ফার্স্ট প্রায়োরিটি। এক্সপিরিয়েন্স মানে তোমার কাছ থেকে ল্যাপটপ কিনলে কত হ্যাসেল কম, তুমি যখন ল্যাপটপটা তোমার কাস্টমারকে দিচ্ছ, সে পরে সার্ভিসটা কি পাচ্ছে, রিসিভ এবং সার্ভিসের service। আফটার সেল সার্ভিসের প্রক্রিয়া কত সুন্দর, কতটা স্মার্ট প্যাকেজিং হয়, কতটা সুন্দর, মানে মানে আমি বলতে চাচ্ছি যে কাস্টমার দুইভাবে তোমাকে এক্সপিরিয়েন্সটা ফিল করবে। এক, যখন যেদিন তোমার সাথে তার প্রথম দেখা হবে, তোমার পিয়নের সাথে কথা হবে বা তোমার অফিসে দেখা হবে, যা যা হবে ডিরেক্ট এক্সপিরিয়েন্স। 2 নাম্বার হচ্ছে কাস্টমার যখন ইউজ করা শুরু করবে, প্রতিদিন তোমার এই যে তুমি ল্যাপটপটা বিক্রি করতেছো টেক হাব, সেই টেক হাবের ভ্যালু কি বাড়তেছে? প্রতিদিন টেক হাবের কাছ থেকে কি মানুষ আরও পজিটিভ রিভিউ পাচ্ছে? তখন সে যদি কাউরে বলতে পারে একদিন যে এই ল্যাপটপটা টেক হাব থেকে কেনা, তার কি বেটার ফিল হবে? অবশ্যই। এবং সে কি বেশি দামে বেচতে পারবে? বা সে কি অন্য জায়গা থেকে কেনার কারণে 10,000 টাকায় বেচতে পারবে ল্যাপটপটা,
শুধু টেক হাব থেকে কিনছে রিসিপ্টটা দেখানোর কারণে 11,000 বেচতে পারবে, এই লেভেলের টেক হাবকে ট্রাস্ট করে মানুষ, এটা হলো তোমার 1 নাম্বার গোল। বুঝতে পেরেছি। অর্থাৎ কাস্টমারকে প্রথমেও জেতানো, পরেও জেতানো। খেয়াল করছো? আচ্ছা, তার আগে একটা এক্সপেরিয়েন্স। তাহলে 3টা পার্ট যদি করি, কাস্টমারের কাছে পৌঁছার জন্য তুমি এমন লেভেলের ব্র্যান্ডিংটা করবা যে কাস্টমার যখন তোমার সাথে কথা শুনবে তুমি নানান রকমের অ্যাওয়ারনেস দাও। এই যে আমরা আজকে কথা বলবো স্ক্যাম নিয়ে, তুমি স্ক্যাম নিয়ে অ্যাওয়ারনেস দাও। ল্যাপটপের শোনো, আমরা এই মিডিয়াটা কেন করছি জানো? এই যে এখানে আমি এখন কথা বলছি, বাট এটা কিন্তু আমাদের কোম্পানি, আমার যে মেইন ব্র্যান্ড জুবিয়ন, সেটাকে নিয়ে অনেক কাজ করে। এটার মেইন গোল ছিল যে একটা মানুষকে জুবিয়নের হৃদয়ে কি আছে তা খুলে দেখানো, ডিটেইলে দেখানো। দেন আমি জুবিয়নের এমডি আমার হৃদয়ে দেখানোর চেষ্টা করছি, তাই না? সো তুমি হচ্ছে তোমার হৃদয়টাকে যত বেশি পারো মানুষের কাছে খুলে দাও। তোমার ব্যবসার গুমরগুলো, একটা ল্যাপটপের প্রবলেম সলিউশন যত পারো বলতে থাকো। তাহলে তোমার প্রথম অ্যাওয়ারনেস এবং এইসব দিয়ে মানুষ তোমার প্রতি ট্রাস্ট এবং তোমার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট বিল্ড করছে প্রতিদিন। তোমার হাসি মুখ, তোমার কাস্টমারের হাসি মুখ সব দেখছে ডেইলি। তার মধ্যে একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে, এক্সপিরিয়েন্স একটা ক্রিয়েট হলো। দেন ডিরেক্ট এক্সপিরিয়েন্স নিলা, আর দেন আফটার সেল এক্সপিরিয়েন্স নিলা। এটা একটা বিশাল প্রসেস, অনেক লার্নিং আছে। আজকে বললাম, আমরা লাগলে আরেক পর্বে শুধু এই এক একটা পার্টে, তুমি আজকে যেটা আমরা রেকর্ড করে ছাড়বো এটা শুনবা। ধরো এই যে এক্সপিরিয়েন্স, ব্র্যান্ডিং, মার্কেটিং, এই যে এই সেলস, এই পার্টে তুমি পুরো একটা শো করতে পারো চাইলে, ওকে, প্রশ্ন করে। বুঝতে পেরেছি। এবং সেখানে তো আমি চাচ্ছি তোমার সেগমেন্টগুলো আজকে আমরা টাচ করি, পরে আমরা ডিফারেন্ট সেগমেন্টে ডিফারেন্ট ওয়েতে অনেক কোশ্চেন আনসার নিতে পারি। সেটা মানে প্ল্যান করে ওইটাই শুধু আমরা থাকবো। কিন্তু তুমি কি মোটামুটি ক্লিয়ার যে হ্যাঁ, মার্কেটিং ব্র্যান্ডিং এর বুঝতে কারণ পেরেছি। কি? আমি তোমাকে এখন যদি বলি একটা বিলবোর্ড, এটা হবে? হবে না। তোমার মার্কেটিং ব্র্যান্ডিং হচ্ছে যেইটা তোমার, আমি তোমাকে বলার চেষ্টা করছি যে তোমার সাথে রিলেটেড, তোমাকে দিয়ে হবে। তোমাকে দিয়ে হবে কি বারবার টেক রিলেটেড নলেজ দেওয়া, স্ক্যাম ক্লিয়ার করা, মানুষকে বোঝানো, তাই না? তোমার খুব কাস্টমারকে তুমি 500 টাকা ডিসকাউন্ট দিবা যদি একটা ভিডিও আপলোড দেয়। হ্যাঁ, তোমার প্রোডাক্টের দাম 500 টাকা, তোমার কাস্টমার কাছে ভেরি না করলে 1000 টাকা দিতে পারো। বইতে তুমি প্রথম দিকে কি করবা? যে প্রফিট থেকে কাট করবা, সব কিছু প্রফিট কম করবা প্রথম দিকে রেফারেন্স, কাস্টমার এক্সপিরিয়েন্স, তাই না? কাস্টমার ইজ এভরিথিং, শুধুমাত্র কাস্টমার ইজ এভরিথিং, অনলি কাস্টমার ইজ বিজনেস। ইয়েস। প্রথম দিন থেকে এটা তুমি যদি না বুঝতে পারো, এবং কাস্টমার, তারপর কাস্টমার, শুধুই কাস্টমার, কেবলই কাস্টমার, অ্যান্ড দিস ইজ দ্য বিজনেস। ওকে, ইউ আর নাথিং ইন দ্য বিজনেস। তোমার সিইওগিরির দরকার নাই। তুমি কাস্টমার থেকে যা শুনবা সব নোট করবা, যেটুক বাজেটে করবে এটাই পরের দিন প্লে করবা, শেষ, ওকে, বুঝতে পেরেছি। খালাস। কাস্টমারের চেয়ে বড় সিইও তুমি হতে যাও না কোনোদিন। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার, বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, এখন সোশ্যাল মিডিয়া আছে, এখন এইটাকে কাজে লেগে আমি হচ্ছে ব্র্যান্ডিংটা কিভাবে করতে পারবো? আসলে সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ইউটিলাইজ করব আমি, এটা যদি একটু বলতেন। সোশ্যাল মিডিয়া, আমি মোটামুটি চলে আসছি আগের কোশ্চেনে। সোশ্যাল মিডিয়াটাই কি তুমি ইউজ করবে এখন, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে তুমি ফ্রি অফ কস্ট অনেক কিছু দিতে পারবা তুমি। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এটা করতে থাকো, এমনও হইতে পারে তুমি উল্টা আর্নও করতে পারবা। এবং যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি জানো আমিও জানি, তো প্রথম কাজ হচ্ছে প্রচুর পরিমাণে তুমি সোশ্যাল মিডিয়ায় মানুষকে হেল্প করো। হ্যাঁ, অনেকে মনে করতে পারে যে মানে এই জায়গাটাতে ফাও, মানে ফ্রি অফ কস্ট। তুমি ফ্রি অফ কস্টই করবা, করতেই থাকবা যা মন চাইবে। তুমি মনে রাখো, মানুষ ভ্যালু পছন্দ করে। আজকের এই প্রোডাকশনটা যেটা আমরা কথা বলছি, এটা ক্যামেরা যদি আরেকটু খারাপও রেকর্ডিং করে, এটা যদি আরেকটু বাজেও হইতো, ধরো অনেক ঝাপসা টাপসাও হইতো, তুমি আর আমি যা বলতেছি, যে বুঝতে পারবে সে কিন্তু 1 মিনিটও ছাড়বে না এটা। ইয়েস। এবং তোমার এই এপিসোডে, আজকের এপিসোডের পরে তোমার সাথে আমার আরেকটা এপিসোডের অপেক্ষায় সে সাবস্ক্রাইবও করবে। কিন্তু প্রোডাকশন এখানে কোয়ালিটিটা এফেক্ট হবে না, কারণ আমরা যে কথাগুলো বলছি এটা সহজে পাওয়া যায় না এরকম লাইভ। তুমি এইটা ট্রাই করো। তোমার চ্যানেলে তুমি এমনভাবে কথা বলো যেই কথাটা তাকে ভ্যালু দিচ্ছে। তার রেডিওতে মানুষ কথা শোনে না, হ্যাঁ। টেলিফোনে মানুষ কথা শোনে না। টেলিফোনে মানুষ ঘন্টার পর ঘন্টা কেন কথা শোনে? তার ইউটিলিটি আছে, তার সাথে কথা শোনে। তোমার কথার মধ্যে যদি তার কোনো না কোনো একটা ইউটিলিটি, কোনো না কোনো একটা ইমোশন রিলিজ হয়, সে তোমার কথা ডিস্টারবেন্সের মধ্যে শুনবে, ক্যামেরা খারাপ থাকলেও শুনবে। আর সে বেশি শোনার কারণে তোমার ক্যামেরা ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছি।
কিন্তু ওই যে এই ভুলটা করো না যে আমার ভালো একটা ক্যামেরা না আসলে আমি রেকর্ড করবো না, নো। যেই কারণে তুমি প্রথম দিকে ল্যাপটপটা কিনা ফেলছিলা, অনেক মিস্টেক সহ বেচাও ফেলছিলা, সে কারণে তুমি রেকর্ড করেই ফেলবা। কিন্তু কোনো কিছু মাথায় আসলে শুরু করে ফেলা হচ্ছে প্রথম কাজ উদ্যোক্তার। ইয়েস, কারণ পৃথিবীর সবচেয়ে বড় বাধাটা কি? শুরু করা। শুরু করা। থ্যাংক ইউ। তোমার এত পরিমাণ দ্রুত গতিতে তুমি যদি ঠিকঠাক জিনিস দিতে পারো, মানুষ এত পরিমাণ দ্রুত গতিতে তোমাকে নিতে শুরু করবে যে তুমি তারপরে শুধু যদি বলো যে আমি এইভাবে প্ল্যান করছি, আমি যে আমাদের এই টেক হাব পেজ থেকে আমরা তো এতদিন ল্যাপটপ সেল করছিলাম, তোমার 2 বছর এক্সপিরিয়েন্স আসছে, তুমি কিন্তু খালি এক্সপিরিয়েন্স দিতে থাকবা। তোমার কোনো দরকার নাই প্রথম দিন বেচার। হুম। তুমি আগামী 6 মাস তোমার পেজ থেকে শুধু এক্সপিরিয়েন্স দাও, বলো, মাঝে মাঝে বেচো, এবং তুমি সোশ্যাল মিডিয়া দিয়েই তুমি সবচেয়ে বড় কোম্পানি দেবে। তবে মাথায় রাখবা, সোশ্যাল মিডিয়াটাকে ভ্যালিডেশন করে হচ্ছে গুগল প্রেজেন্স, ওয়েবসাইট প্রেজেন্স। এগুলোতে তোমার রিভিউ অনেক বড় ফ্যাক্ট। কারণ গুগল রিভিউ তুমি কন্ট্রোল করতে পারছো না, না। কিন্তু গুগল রিভিউ যদি তুমি ওপেন করো, যদি সেখানে অথেন্টিক রিভিউ আসতে থাকে, যদি সত্যি সত্যি ভালো ভালো রিভিউ আসে, তোমার কাস্টমারকে ঠেকাতে পারবে না ফিউচারে। পৃথিবীতে যে কোনো জায়গায় যাই করি এখন, আননোন যে কোনো কিছু যেটা আননোন, সেটা একমাত্র রিয়েল গুগল রিভিউ দিয়ে ঠিকঠাক করি। প্রথম দিকে তুমি অবশ্যই ট্রাই করবা যে তোমার পরিচিত জনদেরকে দিয়ে রিভিউ দেওয়া হয়, এটা সবাই করে। কিন্তু তুমি এক সময় তুমি কন্ট্রোলে থাকবে না, অসংখ্য মানুষ রিভিউ দিবে, সেই রিভিউটা যেন রিয়েল হয় সেটা তোমার সারাক্ষণ একটাই চেষ্টা থাকবে, ওই যে কাস্টমার কাস্টমার কাস্টমার। নেক্সট কোয়েশ্চেনটা আমার হবে যে ব্যবসার শুরুর দিকে আসলে ফাইন্যান্স অ্যান্ড বাজেটটা কিভাবে আমি মেইনটেইন করব? এটা যদি একটু বলতেন। ব্যবসা শুরুর দিকে ফাইন্যান্স অ্যান্ড বাজেট খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু ধরো মানে ফাইন্যান্সের বাজেটের 2টা পার্ট, 3টা পার্ট অ্যাকচুয়ালি। একটা হচ্ছে তোমার কমপ্লায়েন্স, ভ্যাট, ট্যাক্স অ্যান্ড এইসব। একটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল উইথড্র, ডিসিশন মেকিং, যে কোথায় ইনভেস্ট করবা কোথায় করবা না। আরেকটা হচ্ছে তুমি নিয়মিত যে ক্যাশ ক্যাপিটাল, নিয়মিত যে রোলিংস, যে অ্যাকাউন্টস কিপিং, বুক কিপিং, 3টা পার্ট ফাইন্যান্স। সো তুমি প্রথম দিন থেকে চেষ্টা করবা যে, যেহেতু তুমি সলোপ্রেনার বলতে পারো বা তোমার সেলফ এমপ্লয়েড এখনো আছো, তো তুমি চেষ্টা করবা এটাকে যত বেশি দ্রুত সম্ভব কমপ্লায়েন্সের কাছাকাছি নিয়ে যাওয়ার। কারণ তুমি এখন এক্সপোজার পাচ্ছ। আজকে তুমি আমার সাথে কথা বলছো, আরেকদিন আরেকজনের সাথে কথা বলবা, তোমার নিজের পেজে কথা বলবা, মানুষজন তোমাকে জানতে থাকবে। তোমার ভ্যাট ট্যাক্স কমপ্লায়েন্স হওয়ার জন্য তোমার প্রথমে এখন প্ল্যান করতে হবে। আচ্ছা, ভ্যাট ট্যাক্স দিলে তো তোমার একা তুমি সম্ভব না, তুমি তো ভ্যাট ট্যাক্স সব বোঝো না। তো তুমি প্রথমে স্টাডি করবা, কিন্তু তোমার একজন লোক লাগবে। আবার তুমি যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট করতেছো, সেখানে অনেক রকমের ইস্যু আসবে আস্তে আস্তে, কমপ্লায়েন্স অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড। আবার তোমার শুরুর দিকে তুমি যে কত টাকা, এই যে তোমার এখন 10 লাখ টাকা আছে, তুমি এখন আবার ফার্দার ইনভেস্ট করবা, নিবা, করবা, এটার জন্য তোমার একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস স্টাডি দরকার। সবচাইতে মানে বেস্ট হচ্ছে প্রথম যে এমপ্লয়িটা, সেটা নেওয়া অ্যাকাউন্টসের। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ পৃথিবীতে যত উদ্যোগ, ধরো তোমাকে আমরা আমরা কি বলি যে 98% উদ্যোগ ফেল করে। ধরো তোমার উদ্যোগটা এখনো ফেল করে নাই, কারণ এটা এখনো উদ্যোগী হয়ে ওঠে নাই। কিন্তু 4 বছর ধরে তুমি অনেক বড় একটা উদ্যোক্তা হিসেবে চেষ্টা করছো। এটাকে আমি কতটা সম্মান দিয়েছি যে তোমাকে আমি আমার চ্যানেল নিয়ে আসছি ডিরেক্ট। কিন্তু এটা তুমি এখনো প্রপার উদ্যোক্তা হচ্ছ দিনে দিনে। ধরো হয়তো আরো 2-3 বছরের মধ্যে তুমি একদম ভালো মানে একটা উদ্যোক্তা সেট আপ, মানে যেটাকে তুমি নিজেই বলবা যে ইয়েস, আমি একটা এন্টারপ্রেনার হিসেবে এখন আমি দাঁড়াইছি। ওই সময় থেকে আরো 3-4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে তোমার সাকসেস এই ফেইলিওর এটা বোঝা যাবে। ইয়েস। আচ্ছা, তার মানে যে কোনো উদ্যোগ 5 বছরের মধ্যে ফেল করে 98%, আর 2% সাকসেস করে। এটা তো তুমি জানো। ইয়েস। আচ্ছা, তুমি কি এটা জানো যে 98%-এর মধ্যে প্রায় 50% ফেল করে ফাইন্যান্সিয়াল কজে, ফাইন্যান্সিয়াল এটা আসলে কেন হয়? ওকে, ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে যে হয়, এটা প্রথমে তুমি অ্যাডমিট করো, তুমি জানলা। এখন আসলে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টটা কেন হয়, আমি তোমাকে একটা অন্য ব্যবসার একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা ফ্যাশনের বিজনেস তুমি করো, ল্যাপটপে আসতেছি আমি, তোমার কাছে 10 লাখ টাকা আছে। এখন তুমি জাস্ট চিন্তা করো তুমি একজন কাপড়ের ব্যবসায়ী। ওকে। আচ্ছা, তোমার এই ঈদে তোমার শোরুমে মাল উঠাবা, বা তোমার একটা স্টোর আছে সেখানে, বা তোমার একটা স্টক জায়গা আছে সেখানে মাল উঠাবা। তুমি যদি 10 লাখ টাকার মাল উঠাও, তাহলে নিশ্চিতভাবে যত ভালো মালই উঠাও, 10 লাখ টাকার উঠাবা, কারণ কি তোমার কাছে টোটাল অ্যাসেট 10 লাখ টাকা। 10 লাখ টাকা পুরো অ্যাসেটটা তুমি ইনভেস্ট করছো কি কাপড় কিনতে। কাপড় কিনলা তুমি 10 লাখ টাকার, তোমার এক্সপিরিয়েন্স 10 লাখ টাকা পর্যন্ত হয়েছে দেখে মানুষ যত টাকা ইনকাম করে তা তার অভিজ্ঞতার আলোকে।
মানুষ কখনো তার যোগ্যতার চেয়ে বেশি আর্ন করতে পারে না, এটা একটা ইম্পর্টেন্ট লাইন মনে রেখো। যার শুনবা পয়সা আছে বুঝবা যে আর্নড মানি যদি হয় বুঝবা তার অত্যুকি নলেজ এবং অত্যুকি যোগ্যতা, অত্যুকি তার জ্ঞান। হ্যাঁ, এটা যদি সে ব্যবসায়ী হয়, যদি আবার ব্যবসায়ী না হয় তার জ্ঞানের গরিমা তো এটা তো আরেক জিনিস, সে এডুকেশন মানে সে তো শিক্ষাবিদ, সে তো আরেক জিনিস, চিন্তাবিদ সে আরেক জিনিস। কিন্তু যে ব্যবসায়ী তার নলেজ যা সে তো ওটুকু আর্ন করে। ওকে, তার মানে নলেজ ফার্স্ট। এটা আরেক টপিকে চলে যাচ্ছি, সেদিকে বাদ দিই। ধরো তুমি 10 লাখ টাকার কাপড় কিনলা, সেই 10 লাখ টাকার কাপড়ে তোমার নিশ্চিতভাবে 50% মিস্টেক পারচেজ হবে। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় শুদ্ধ কাজ করো, তোমার ফুল বাজেট দিয়ে তুমি 10 লাখ টাকার মাল কিনছো মানে তুমি 5 লাখ টাকা ভুল মাল কিনবা। খেয়াল করো ফাইন্যান্স কেমনি প্রবলেম হয়। তাহলে তুমি 10 লাখ টাকার যখন ফুল মাল কিনে ফেললা ঈদে, কয়েকটা প্রবলেম আসবে। ট্রেন্ড চলে যাবে, পুরনো মাল হয়ে যাবে, ডিসকাউন্টে বেচতে হবে, নতুন মাল ডিসপ্লে করার জায়গা থাকবে না। খেয়াল করতেছো? ইয়েস। পরে তোমার লাস্টে দেখা গেলো এই কাপড়গুলো 5,000 টাকার একটা কাপড় বেচতে চাইছো, এটা 500 টাকাও নিলেও তুমি বলবে আল্লাহ নিয়ে যেতাও ভাই, তাই না? দান করা লাগতে পারে। আচ্ছা, তার মানে ফাইন্যান্সের প্রথম প্রবলেমটা হচ্ছে তুমি যেই পরিমাণ ইনভেস্ট করবা সেই ইনভেস্টমেন্টটা তোমার আকল এবং যে তোমার যে প্রেজেন্স অফ মানি আছে সেটার পুরাটা তুমি এক জায়গায় ঠেলে দিবা না একসাথে। 10 লাখ টাকা আছে, 5 লাখ নিয়ে চায়না যাবা, 3 লাখ রিসার্চ করবা, 2 লাখ কিনবা, এবং তুমি ব্যাকআপ হিসেবে বিজনেস কিন্তু রানিং করতেছো, হ্যাঁ। যেটা অলরেডি করতেছো তুমি, এবং ওই যে তুমি ওই অ্যাডভাইসগুলো রেডি হতে থাকবা। তার মানে তুমি যদি এইবার পুরো 5 লাখ হারায় ফেলো তোমার কিন্তু প্যারা নাই। ইনফ্যাক্ট যদি তোমার বিজনেস রানিং থাকতেছে কনফার্ম 10 লাখও যদি হারায় কোনো প্যারা নেই, কারণ তুমি তো এই পার্টটা রেডি রাখতেছো অলওয়েজ, যেভাবে ছিল এভাবেই আসো। তুমি এখন এটা পুরো R&D পার্টে গেলা, পুরোটাই ইনভেস্ট করলা, কিন্তু তুমি এই 10 লাখ চায়না ইনভেস্ট করো নাই, তুমি পুরাটা এখানে যে পুরান মাল বেচা কেনার ব্যবসায় একসাথে কিনলা, তুমি ভুল করবা। 50টা ল্যাপটপ কিনছো ধরো 10 লাখ টাকায় বা 5 লাখ টাকায়, বা 100টা ল্যাপটপ কিনছো ধরো 10 লাখ টাকা, কথার কথা, তাহলে 100 ল্যাপটপের মধ্যে তুমি 50% খারাপ কিনে ফেলবা বেশি। তোমার একটা বড় রকমের মিস ফাইন্যান্স হয়ে গেল। তুমি বুঝতে পারছো? বুঝতে আচ্ছা, পেরেছি। এটা তো ইনভেস্টমেন্ট কেন্দ্রিক। ফাইন্যান্স বলতে আবার আমরা কি বুঝি? ফাইন্যান্স তো দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টস, একটা হচ্ছে কমপ্লায়েন্স। এটা হলো এক ধরনের, এটা আমরা বলি অ্যাকাউন্টস। মূলত ফাইন্যান্স হচ্ছে তুমি টাকা কোত্থেকে আনবা, ওইটা হলো ফাইন্যান্স। ওই টাকার কস্ট কি, ওইটা হলো ফাইন্যান্স। ওই টাকা কোথায় ইনভেস্ট করবা তার ROI কি, ওটা হলো ফাইন্যান্স। বুঝছো কিনা তুমি? ইয়েস। তার মানে তুমি এখন কিছুই করবা না আজকে থেকে ROI প্ল্যান না করে। এখন তুমি বলতে পারো যে আমি তো শুরুর দিক থেকে ROI প্ল্যান না করে করছি, মাস্ট, এটা পারফেক্ট কাজ করছো। এখন দিন দিন তুমি যখন বড় উদ্যোক্তা হতে যাবা তখন তুমি একটু ROI চিন্তা করবা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট, এবং রিয়েল অ্যাকাউন্টিং বলে একটা কথা আছে টার্ম আছে, এটা হলো ফাইন্যান্সের কাজ, রিয়েল অ্যাকাউন্টিং, ফেক অ্যাকাউন্টিং না। কিন্তু আরেকটা রিয়েল অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং এর পার্থক্যটা কি? ধরো তুমি কাগজ কলমের হিসাব করছো যে তুমি যে 10 লাখ টাকা তোমার আছে এটা ব্যাংকে রাখলে কয় টাকা আসতো, ধরো 10,000 টাকা আসতো। যখন তুমি প্ল্যান করতেছো, ইনভেস্ট করতেছো, তখন তুমি চিন্তা করবা যে আমার এটা 2 বছর আটকে থাকবে 10 লাখ টাকা, তাহলে আমি 2 বছরে 3 লাখ টাকা আমি ব্যাংক ইন্টারেস্ট হারাইছি, এটা তোমার ফাইন্যান্স কস্ট। তাহলে তুমি আসলে ইনভেস্ট করছো 13 লাখ টাকা। তখন তুমি যখন রিটার্ন হিসাব করবা তখন তুমি 13 লাখ টাকা রিটার্ন যদি না পাও তুমি লসে আছো। ইয়েস। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। এটা হলো ফাইন্যান্স, ফাইন্যান্সের পার্ট। কই থেকে টাকা আসবে, কেমনে ইনভেস্ট করবা, এটা একটা পার্ট। তুমি যে ফাইন্যান্স প্রশ্ন করছো সেটা আবার এত এত ডিপে না, আমি বুঝতেছি। তো তোমার পার্টে আমি অত গভীরে না যাই, আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই তোমার এই টোটাল ব্যাপারগুলো যতটুকু যা বুঝছো। তোমার ফার্স্ট এমপ্লয়িটা হওয়া উচিত কিসের? অ্যাকাউন্টসের। কী রকম অ্যাকাউন্টেন্ট? তোমার ফ্রেন্ড আছে না যে ফাইন্যান্সে পড়ছে, অ্যাকাউন্টসে পড়ছে, ওর সাথে আজকে থেকে আড্ডা দিবা, দোস্ত চলতো আমরা ফাইন্যান্স অ্যাকাউন্টস আবার বুঝি। তুমি জানো উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি কি? তার ইমাজিনেশন পাওয়ার। যার ইমাজিনেশন পাওয়ার ভালো সে কি কি চিন্তা করে জানো? ধরো পাখি উঠতেছে আকাশে,
এটা দেখে সে বিমান বানায়। হ্যাঁ, রাইট ব্রাদার্স না কি? Yes. আচ্ছা, উদ্যোক্তা তাই। তুমিও যে 1 বছর অ্যাকাউন্টেন্ট পড়ছে বা 5 বছর 4 বছর তোমার সাথে অনার্সে অ্যাকাউন্টিং পড়তেছে, 2 বছর এসএসসি তে 1 বছর পড়ছে, 2 বছর হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ছে বা এসএসসি তে পড়ছে যে ছেলেটা, তার মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট যে ফাইন্যান্স বোঝে তাকে তুমি, তার সাথে তুমি গল্প করো, প্ল্যান করো, তাকে তুমি কিছু টাকা অনার করো। তুমি ফাইন্যান্সে যে প্রাইভেট পড়ছো না তোমার টিচারের সাথে, হুম। তার সাথে তুমি আলোচনা করো, স্যার একটু বুঝতে স্যার। পারছি। আমি একটু আগে বাংলাদেশে একটা নাম্বার 1 ব্র্যান্ড, আমি নাম বলবো না এখন, তার সিইওর সাথে আড্ডা দিয়ে আসছি। সেই কোম্পানির চিফ ফাইন্যান্স অফিসার হচ্ছে সেই সিইও টিচার। Wow. প্রথম সে ওই টিচারের সাথে আড্ডা দিতে 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 টিচারের থেকে ট্রাস্ট তো আর কাউরে বেশি করা যায় না, মানে যদি গুরু শিষ্য সেরকম হয় আর কি। লাস্ট টাইম বলছে স্যার আপনি চলে আসেন, চিফ ফাইন্যান্স অফিসার। এখন এমপ্লয়ারের স্যারও ডাকে, এমপ্লয়ারের স্যারও ডাকে, মানে বুঝতে পারছো বুঝতে কেমিস্ট্রি পেরেছি, হয়ে গেছে বুঝতে একটা। পেরেছি। সো এই যে তোমার ফাইন্যান্সের স্টার্টটা কিভাবে হবে, এই যে এভাবে, তারপর আস্তে আস্তে ওর মধ্য থেকে তুমি, তোমার শিক্ষা হচ্ছে, তুমি চ্যাট জিপিটি শিখতেছো, তুমি গুগল শিখতেছো, ফাইন্যান্স নিয়ে ইউটিউব দেখতেছো, অ্যান্ড ফাইন্যান্স কিন্তু মিস্টেক করা যাবে না। আজকে আমাকে প্রশ্ন করলা এবং এই রিলেটেড আরো 10টা প্রশ্ন নিয়ে আসবা। তুমি ফাইন্যান্সের যে লোকটাকে নিবা তাকে তুমিও চালাতে হবে, সেও তোমাকে চালাতে হবে, এরকম নিতে হবে, কারণ তোমার এত অ্যাবিলিটি নাই যে তুমি একজন এফসিএ নিবা। Yes, বুঝতে একটা এফসিএ নিতে 3-4 লাখ টাকা লাগে, তোমার তো পুঁজিই তাই। কিন্তু একদিন তোমার আন্ডারে কয়েকটা এফসিএ থাকবে ইনশাল্লাহ। পেরেছি, ইনশাআল্লাহ। সো নেক্সট কোশ্চেনে যাবি নাকি? ক্লিয়ার? আমি চেষ্টা করছি, যদিও অনেক ভারী কথা হয়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি লাইট মোডে বলতে, হচ্ছে না, মানে বারবার গভীরে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি। আমার নেক্সট কোয়েশ্চেনটা হবে যে আমি প্রোডাক্ট নির্বাচন করব কিভাবে? যে একটা প্রোডাক্ট আমি কিনে আনলাম বাট এটা চললো না। আমি কিভাবে বুঝবো যে একটা প্রোডাক্ট ১ বছর পরেও এটা রানিং থাকবে? মানে এটা সেল হবে? চমৎকার। আচ্ছা, এখন তুমি তোমার একটা চ্যাট জিপিটিতেই আমি একটা প্রথম তোমাকে একটা পরামর্শ দিই। একটা টাস্ক আছে, হুম। তুমি টাস্ক ক্রিয়েট করবা আজকেই। চ্যাট জিপিটি আছে তোমার, হ্যাঁ, আছে। বা যে কোনো এআই থাকলেই হবে। আমি অন্য এআইতে এটা আছে কিনা আমি জানি না, আমি চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন নেওয়া আছে। আমি খুব নবিশ মানুষ, স্টিল আমি চ্যাট জিপিটিতে সাবস্ক্রিপশনে একটা সার্ভিস পেয়েছি, এটা যে টাস্ক ক্রিয়েশন। তুমি খুব পারফেক্টলি যদি তোমার ব্যাপারে পার্সোনালাইজেশন ইনফরমেশন যা যা আছে সব কিছু যদি তুমি করতে পারো তোমার এআইটাকে, তারপর যদি তুমি একটা প্রম্পট দাও, 1, 2, 3টা করে 3টে টাস্ক দিবা তুমি। 1 নাম্বার টাস্ক নতুন টেকনোলজি প্রোডাক্ট, 2 নাম্বার টাস্ক নতুন ট্রেন্ড, 3 নাম্বার টাস্ক টেকনোলজি ডিজাইন, বুঝছো না বুঝো নাই, বুঝতে পেরেছি। 4 নাম্বার টাস্ক টেক মার্কেটের নানান কিছু, 5 নাম্বার তুমি 1 বছর পরে টাস্ক চেঞ্জ করতে পারবা, 5টার বেশি টাস্ক দেওয়া যায় না। তুমি 5টা টাস্ক দিবা ডেইলি ব্রিফের, ডেইলি ও ব্রিফ করবে তোমাকে আজকে কি মার্কেটে টেক আসতেছে, কী রকমের ডিজাইন আসছে, খেয়াল করো, ডিজাইন অনেক বড় ফ্যাক্ট। মানুষ ভেতরেরটার আগে কি দর্শনদারি, তাই না? এটা অনেক বড় ফ্যাক্ট, কিন্তু মনে রেখো। তুমি একই প্রোডাক্ট টেক হাব বেচে, টেক মার্ট বেচে, টেক মার্ট বেচবে হচ্ছে তোমার 80 টাকায়, তুমি বেচবে 100 টাকায়, কারণ শুধু তোমার ডিজাইন সেন্স ভালো, কিন্তু তোমার ইনভেস্টমেন্ট ডিজাইনে 2 টাকা, বুঝতে পেরেছি। সেটা তো বুঝতেই পারছো। সো তার মানে তোমার প্রথম কাজ হচ্ছে এই রকমের এআই সাপোর্ট নিয়ে 5টা টাস্ক ক্রিয়েট করে আজকে, যার এটার সুযোগ নাই, $20 মাসে দেওয়ার সুযোগ নাই, কথা কথা এরকম থাকতে পারে না, সে এগুলো ফ্রি অফ কস্ট গুগল থেকে ডেইলি সার্চ করে পাইতে পারে, ইউটিউব থেকে পাইতে পারে, ফ্রি, এগুলো সব অ্যাভেলেবল। কিন্তু এআই তোমাকে কোনো পেইড সাবস্ক্রিপশনের জিনিস দিতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে ট্যাক রিলেটেড যত উদ্যোক্তা আছে তার যত বই দিবা একটা টাস্ক, সে তোমাকে দিয়ে দিবে, নাহলে তোমাকে খুঁজা বের করতে হবে। এটা আরও মজা, তুমি যদি খুঁজা সব বই বের করতে, বইটা পুরোটা মুখস্থ হয়ে যাবে, উদ্যোক্তা আরও বেশি ভালোভাবে পড়াশোনা হবে। যার এআই নাই সে আরও লাকি হবে আর কি, যদি বুঝতে পারে, বুঝতে পারছো? দেন তুমি একটা দিবা যে ট্যাক রিলেটেড, খুব ইম্পর্টেন্ট, দেখো, রিভিউজ, পেপার্স, রিসার্চ অ্যান্ড আর্টিকেলস। বই না, কিন্তু বইয়ের থেকে স্ট্রং কিন্তু আর্টিকেল হয়, কারণ এটা অনেক কিছুকে রিভিউ করে একসাথে। আর বাকি 3টা তো বললাম নানান রকম দিবা। তাহলে তোমার 5টা টাস্ক তুমি দিলা আজকে থেকে, কালকে থেকে তোমাকে ডেইলি যে তুমি যদি দিতে পারো 1 ঘন্টা খালি ওর ডেইলি ব্রিফটা, তুমি অনেক আগে, আনবিলিভেবল। মানে ও কোত্থেকে যে কি টাইনে নিয়ে আসবে আর তোমার যে কি দেখাবে, তুমি বলো হ্যাঁ এটা ডেইলি, তোমার মনে হবে তোমার বিজনেসে 100টা ট্রান্সফরমেশন করা সম্ভব ডেইলি, কিন্তু করতে পারবো তো একটা। কিন্তু করা উচিত যতটুকু সম্ভব, মানে
বিজনেসের সবচেয়ে বড় জিনিস মাথায় রেখো, তুমি আজকে যা শিখবা কালকেই ইমপ্লিকেশন করবা, ওয়েট করবা না। এটা আমি কয়েকবার বলে ফেলছি একই সাথে। কিভাবে ট্রেন্ড ফলো করো, হ্যাঁ, হ্যাঁ, ট্রেন্ডটা আমি সো এটা বুঝেছি। তুমি ট্রেন্ড তো তুমি বুঝলা যে এভাবে একটা পার্ট। আরেকটা হচ্ছে তুমি যে কোনো ট্রেন্ড পাইলেই আনতে পারবা না। হুম। কেন পারবা না বলো? যে কোনো ট্রেন্ড যদি তুমি আনো, এটার ইউজফুলনেস কম হবে। তুমি আনবা সব ট্রেন্ড অবস্থা বুঝে। খেয়াল করে 2টা লাইন খুব ইম্পর্টেন্ট। তুমি আনবা নতুন নতুন ট্রেন্ড, একটা প্রোডাক্ট আনবা, মানুষকে দেখাবা, বোঝাবা, এটার ইউজফুলনেস দেখাবা, 1-2টা বেচবা। মানুষ বুঝবে সবচেয়ে লেটেস্ট ট্রেন্ডটা টেকা বেড়াচ্ছে, ও কিনবে কিন্তু ওর সবচেয়ে ইউজফুলটা। বুঝছো না, বুঝে নাই? বুঝতে পেরেছি। ক্লিয়ার? ইয়েস। তুমি সবচাইতে নানান রকম আপডেটেড প্রোডাক্ট আনবা, 1-2টা বেচবাও, ভালো দামেই বেচবা, দেখবে লাভও বেশি হবে। কিন্তু এটা মেইনলি না বেচতে পারলেও তুমি আনবা এবং এটা নিয়ে রিভিউ করবা, এটা নিয়ে সবসময় তুমি সবচেয়ে মোস্ট আপডেটেড বিষয় নিয়ে কথা বলবা। তাহলে মানুষ বুঝবে যে আচ্ছা ও এত আপডেটেডটা ভালো পারে, মানে রেগুলারটা ভালো পারবে। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেনটা আপনি যেটা বলছেন যে লাস্টে বলবেন আমাকে যে স্ক্যামটা, হ্যাঁ? আসলে কি, কি স্ক্যাম হতে পারে? আমি যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার ক্ষেত্রে আসলে মানুষ কি, কি স্ক্যামের শিকার হচ্ছে? হ্যাঁ? আর চায়নার সাথে কিভাবে স্ক্যামটা হয়? ওইটা থেকে বাঁচার উপায়টা কি? আমি তোমার স্ক্যামও শুনবো, আমার আমার পার্ট থেকে কিছু কথা বলি তোমাকে। স্ক্যাম মানে কি? স্ক্যাম মানে হচ্ছে তোমাকে ধোকা দিছে। হুম। আর অনেকে প্রচুর ইনভেস্টর খোঁজে, মানে বিনিয়োগ করছে। তো এটাই একটা খুবই পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। সব লয়ে চলে গেছে, আরেকজন টাকা সব নিয়ে তোমার কাছে চলে আসছে, তাই না? ইয়েস। 2টার কোনোটাই কারোর সাথে হয় না এমনি এমনি। স্ক্যাম হয় লোভীর সাথে, আর ভালো মানুষের সাথে ইনভেস্টর আসে। খুব ইম্পর্ট্যান্ট। খাতার তলে শুয়ে শুয়ে ইনভেস্টর খোঁজে যারা, আর কমেন্টে ইনভেস্টর খোঁজে, আর ফেসবুকে কয়, আমার কাছে এই আইডিয়া আছে, আমার ইনভেস্টর চাই, তার দ্বারা ইনভেস্টর কোনোদিন আসবে না, সে আরেকটা ধ্বংসের দিকে যাচ্ছে। সে একটা বড় স্ক্যাম। তার মানে খুব কানেক্টেড কিন্তু ইনভেস্টর স্ক্যাম, তাই না? এই জন্য আমি কেন বললাম একসাথে লাভ হয় আর কি, যারা নবিশ তাদের জন্য টোটাল প্যাকেজটা বোঝা গেল একসাথে। স্ক্যাম লোভীর সাথে হয়, শুধু কার সাথে হয়? লোভী। শুধু লোভীর সাথে হয়। তুমি খরচ করবা যতটুকু দরকার, সেভ করতে যাবা না বেশি। তুমি সবসময় মনে রাখবা, একটু আগে আমাকে একজন বলছে তুই আমার ছোট ভাই, আমার কম দামে ফ্ল্যাট দিয়ে দে। আরেকজন বলছে তুমি আমার ছাত্র, কম দামে ফ্ল্যাট। আমি স্যার এগুলো একদম ভুয়া মিথ্যা কথা স্যার। ছাত্র ছোট ভাইয়ের জন্য কেউ কিছু করতে পারে না। স্পেশালিটি বলে কিছু নাই। কি নাই? স্পেশালিটি। রিয়েলি নাই। স্পেশালিটি যেটা আছে সেটা খুবই সামান্য। কারণ তুমি একজন ব্যবসায়ী, তুমি কি কোনো কাস্টমারকে ছাড়বা? না, স্পেশালিটি বলে কি আছে তাহলে? কিছু স্পেশালিটি কিছু না। কিছু নাই। একটা জিনিস টুকটাক 19-20 এটা আছে, এটা আমি একেবারে অস্বীকার করছি না। কিন্তু 18-20 থাকবে কোনোদিন স্পেশালিটি বলে? নো। ক্লিয়ার? 18-20-এ যাইবেই মানে স্ক্যামে খাবা। আর তুমি যতক্ষণ 18-20 ওয়ালা মানুষ হবে, তোমার কেউ ইনভেস্ট করবে না। বুঝছো না, বুঝে নাই? বুঝতে পেরেছি। তো সবসময় স্ক্যাম থেকে বাঁচার উপায়, আমি সহজে যাচ্ছি, লোভ না করা। ইনভেস্টর পাওয়ার উপায় হচ্ছে রিয়েল হওয়া। মানে আজাইরা একটা আইডিয়ার সমস্যা হচ্ছে, আইডিয়া আসলেই আমরা তোমার মতো বয়সে, বা যে যার বয়স, মেন্টাল এজ কিন্তু আলাদা। তুমি জানো তো 7 হ্যাবিটস বই পড়ছো না? বুঝতে পেরেছি। আজকে কি আবার পড়বা 7 হ্যাবিটস অফ হাইলি অবশ্যই। ইফেক্টিভ পিপল? অবশ্যই। মেন্টাল এজ আর ফিজিক্যাল এজের মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার? মেন্টাল এজ কখনো বাড়বে না এই যে অ্যাক্টিভিটিস ছাড়া। একটা মানুষ 80 বছর বয়সেও তোমার থেকে অনেক বেশি মেন্টালি চাইল্ডিশ হতে পারে, বৈশা বৈশা লিখতে পারে আমার একটা আইডিয়া আছে, আমার একটা ইনভেস্টর লাগবে। এটা হয় না। তুমি আবার তার চেয়ে পারফেক্ট আইডিয়া দিয়ে ইনভেস্টর নিয়ে আসতে পারো। তার মানে আইডিয়া কতটা সলিড, এটার উপর ইনভেস্টর আসে। আর তুমি কত কম জেনে ঝাঁপায়া পড়ছো টাকা কামানোর জন্য, আরো না যায় না, আরো না বুঝা, তত বেশি স্ক্যামের শিকার হবে। বুঝতে কানেক্টেড। পেরেছি। সো এই রিলেটেড আরো কথা আমরা বলবো। তুমি শুধু আমাকে আজকে বলো যে কম্পিউটারে কি কি স্ক্যাম হয়, নাকি এটা নেক্সট প্রজন্মের জন্য রাখবা? মামু ভাই না, যে কোনো দিন আড্ডা হবে। আর এই যে ব্যাপারটা, আমার মনে হয় আমার একটা স্বপ্ন, আমি কোনো দিন ট্রেনিং এবং ইয়ের জন্য, মানে আমার কাছে এটা খুবই দুঃখজনক লাগে যখন মানুষ বলে যে আপনি কি ট্রেনিং করান। আমি তো এই যে লাইভ মানুষকে দিতে চাই, কারণ আমি জানি যে যে ব্যবসা শুরু করবে তার ট্রেনিংয়ে এই মুহূর্তে স্পেন্ড করার সুযোগ নাই। ব্যবসা শুরু করে আস্তে আস্তে ট্রেনিং হতে থাকবে, এবং একসময় সে ট্রেনিং ছাড়া কিন্তু উপায় নাই, ট্রেনিং লাগবে। দেখা হবে আরও কোনো এপিসোডে।
ভাগনার কোশ্চেন নিয়ে আপনার হয়তো বা কোনো কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেন নিয়ে আমরা স্টুডিওতে বসে যেতে পারি। অবশ্যই আমার টিম যদি দেখে যে আপনার সেই লেভেলের ক্রেডিবিলিটি আছে, কারণ প্রশ্ন করতে হলে দেখেন, একটা ছেলে 4 বছর পরে যে প্রশ্নটা করতে পারছে, এটা কিন্তু প্রথম দিন পারতো না। প্রথম দিনের কোশ্চেন কিছুই না, প্রথম দিনের কোশ্চেন একটাই অ্যান্সার, ঝাঁপায়া পড়েন, তারপর কোশ্চেন শিখে যাবেন। যেদিন কোশ্চেন শিখবেন সেদিন সব উত্তর আপনার আস্তে আস্তে জানা হবেই। আজকের মতো এখানেই, সবাইকে সফল জীবনে স্বাগত। আসসালামু আলাইকুম।